একটা জিনিস শোনো সবাই, যে একটা জিনিস তুমি ভাবো, তোমার সামনে যে এসএসসি পরীক্ষা আছে, এখন তো আমাদের সামনে মেইন টার্গেট এসএসসি পরীক্ষা, তাই না? তোমাদের সামনে প্রি টেস্ট, প্রি টেস্টের পরে হচ্ছে তোমার টেস্ট, টেস্টের পর হচ্ছে আবার এসএসসি প্রিপারেশন। সো এরকম একটা তোমার সামনে একটা কঠিন একটা টাইম আসতেছে। সো এখন এই এসএসসি এক্সামে যদি তুমি চিন্তা করে দেখো যে এসএসসি এক্সামে তুমি যদি চিন্তা করে দেখো যে তোমার সামনে যে এসএসসি পরীক্ষা আছে এটাতে ভালো করার জন্য, ভালো বলতে আমি বলতেছি যে 95 আপ নাম্বার, 95-এর উপরে, 100-তে 95-এর উপরে, অথবা ধরো যে তোমার অ্যাটলিস্ট 90-এর উপরে ওইরকম মার্কস যদি তুমি পেতে চাও, তাহলে আমাদের এসএসসি পরীক্ষায় যে সাবজেক্ট গুলোর উপর এক্সাম হবে সেগুলোর এমসিকিউর উপর এবং এবি ক খ এর উপর আলাদা একটা মনোযোগ দেওয়া দরকার। কেন? কারণটা হচ্ছে, তুমি চিন্তা করো যে আমাদের যে এমসিকিউ যে 25 নাম্বার আর ক খ মিলায়ে একটা সিকিউ যদি ক খ গুলো হিসাব করি, তাহলে ক খ তো টোটাল 3 নাম্বার, পার সিকিউতে 3 নাম্বার, প্রতি সিকিউতে 3 নাম্বার। সো এরকম ভাবে 5টা সিকিউ দিলে কত? 15 নাম্বার। তাহলে 15 নাম্বার তোমার এবির জন্য লাগবে, আর হচ্ছে তোমার এমসিকিউর জন্য 25 নাম্বার, মানে প্রায় 40টা মার্ক। কথা বুঝতে পারছো? তোমার 75-এর মধ্যে 40টা মার্কই হচ্ছে তোমার কিসের উপর ডিপেন্ড করতেছে? এমসিকিউ আর হচ্ছে এবির উপর। আমার কথা বুঝতে পারছো? তার মানে তুমি যদি এই 75 মার্কের মধ্যে 40 মার্ক এবি আর হচ্ছে এমসিকিউ, এই দুইটা টপিকের মধ্যে সবচেয়ে সুবিধা হচ্ছে যে তুমি যদি এগুলাতে ভালো লিখো, বা এগুলো যদি তুমি খুব সুন্দরভাবে অ্যান্সার করতে পারো, অ্যাকিউরেটলি অ্যান্সার করতে পারো, তাহলে তোমার এই মার্কস গুলা মানে ছুটে খুব কম। এই যে 40 মার্ক, এই 40 মার্ক ছুটে খুব কম। কথা বুঝতে পারছো? এই 40 মার্কে তুমি যদি খুব ভালো করো, তাহলে তোমার অনেক ভালো একটা রেজাল্ট হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সো আমরা এই কারণে ভাইয়া চিন্তা করলাম যে তোমাদেরকে যে চ্যাপ্টারটা পড়ানো হবে ওই চ্যাপ্টারটার উপর তোমাদের আলাদাভাবে এ বি মানে ক খ আর হচ্ছে তোমার হচ্ছে এমসিকিউ, এই দুইটার উপর আলাদাভাবে কিছু সিরিজ নামাবো। আমাদের সবগুলো ক্লাস এগুলোর অনলাইনেই হবে। ঠিক আছে? এই যে আর আমাদের রেগুলার ক্লাস তো রেগুলারলি চলবে, ওইটা নিয়ে সমস্যা নাই। এখন তোমাদের সামনে যে ক্লাসগুলো হবে, আজকে তো আমরা চ্যাপ্টার 11-এর এ বি শুরু করতেছি। ঠিক আছে? এরপরে হচ্ছে তোমার আস্তে ধীরে আমরা হচ্ছে এমসিকিউ শুরু করব। তারপর হচ্ছে আবার অন্য চ্যাপ্টারে যাবো, এরকম ভাবে আমরা 9, 10, 11 আগে শেষ করব। ঠিক আছে? 9, 10 এবং 11 এই তিনটা চ্যাপ্টার হচ্ছে আমি আগে শেষ করব। কথা বুঝতে পারছো? তাহলে এই তিনটা চ্যাপ্টার আমি আগে শেষ করব। এখন এই তিনটা চ্যাপ্টারের মধ্যে আমরা আজকে শুরু করলাম হচ্ছে 11 নম্বর চ্যাপ্টার দিয়ে। সো তোমরা সবাই একটু পিডিএফটাতে ঢুকো, ভাই হচ্ছে পিডিএফ এর ইয়াটা দিচ্ছি, এই যে দেখো, আশা করি তোমাদের এটা দেখা যাচ্ছে। তো আসো, আমাদের আজকে যে টপিকটা সেটা হচ্ছে, আজকের টপিক গুলা, আচ্ছা আমি আগে বলি যে ক্লাসটা আমি কিভাবে সাজাইছি। ঠিক আছে? আগে একটু এটা আমরা বলি, খেয়াল করো। আচ্ছা, আমাদের যে পুরোটা ক্লাস, এই পুরোটা ক্লাসে হচ্ছে, আমরা জিনিসগুলোকে তোমার হচ্ছে টপিক ওয়াইজ ভাগ করছি। মানে এই যে আমাদের চ্যাপ্টার 11, এই চ্যাপ্টার 11-এর মধ্যে এ বি এর জন্য কোন কোন টপিক থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসছে, এই জিনিসটা আমরা আগে একটা টপিক ওয়াইজ ভাগ করছি। দেখো আমি কয়টা টপিক দিছি? টোটাল টোটাল আমি হচ্ছে টোটাল 4টা টপিক দিছি। কয়টা টপিক? 4টা টপিক। এই যে 4টা টপিক আছে, এই 4টা টপিক তুমি যদি পড়তে পারো, তাহলে তোমার এই চ্যাপ্টারের এ বি নিয়ে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, এটা গ্যারান্টি। এবং এগুলো হচ্ছে খুব রিসার্চ করে ভাই হচ্ছে বের করছি। ঠিক আছে? তো তুমি, আমি যদি তোমাকে বলি যে এই চ্যাপ্টার এ বির উপর তুমি কোন জিনিসগুলোতে ফোকাস করবে, এই 4টা টপিক, আর কিছু না। এই 4টা টপিক তুমি যদি ভালো করে পার করো, তাহলে তোমার হচ্ছে কি মোটামুটি সবকিছু কভার হয়ে যাবে। কথা বুঝতে পারছো? আচ্ছা, তো আসো আমরা ক্লাসটা শুরু করে দিই। আমাদের প্রথম প্রথম যেই ইয়াটা সেটা হচ্ছে জীবের প্রজননের মধ্যে নাম্বার 1 যে টপিকটা সেটা হচ্ছে, শোনা যান, নাম্বার 1 টপিক হচ্ছে পলিনেশন বা পরাগায়ন। 1 নাম্বার টপিকটা কি? পলিনেশন বা পরাগায়ন। কথা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমাদের এই পলিনেশন বা পরাগায়ন থেকে কি কি প্রশ্ন আসছে? পলিনেশন বা পরাগায়ন থেকে আমাদের কি কি কোয়েশ্চেন আসছে একটু আমরা দেখি। দেখো সবাই একটু খেয়াল করো তোমাদের পলিনেশনের মধ্যে। আচ্ছা আগে দেখো যে পলিনেশনের মধ্যে তোমাদের কি কি ছিল, মনে আছে? তোমাদের পলিনেশনের মধ্যে কি কি ছিল? তোমাদের পলিনেশন বা পরাগায়নের মধ্যে কি কি ছিল মনে আছে? আচ্ছা আমি একটু মনে করাই দিই। পলিনেশনের মধ্যে আমাদের
পরাগায়নের ডেফিনেশনটা ছিল। পরাগায়ন মানে কি, ওই যে মনে আছে তো, যে আমাদের একটা ফুলের যে আমাদের কি পরাগরেণু বা পোলেন গ্রেইন, তাই না? আমাদের একটা ফুলের যে পোলেন গ্রেইন বা পরাগরেণু আছে, এই পরাগরেণু বা পোলেন গ্রেইন এটা হচ্ছে আমাদের কোথায় গিয়ে ঢুকবে? এটা হচ্ছে আমাদের ওভারি, বা কি বলে ওভারি, একটা ফুলের স্টিগমা বা গর্ভমুণ্ডে গিয়ে পড়বে, মনে আছে তো? মুন্ডে গিয়ে পড়বে। ধরো এটা হচ্ছে একটা ফুলের তোমার হচ্ছে স্ত্রী স্তবক, বা এটা ধরো যে একটা কার্পল, ঠিক আছে? আর এটা ধরো যে আমাদের একটা ফুলের ছেলেদের পার্টটা। তাহলে ছেলেদের অংশটা থেকে আমাদের কি বের হবে? আচ্ছা, কেউ যদি জয়েন করে, কেউ যদি এসে ওয়েটিং রুমে থাকে, আমাকে একটু কাইন্ডলি তোমরা একজন জানাবা, ঠিক আছে? ভাইয়া পড়ানোর সময় খেয়াল থাকে না তো। আচ্ছা, তাহলে ধরো এই যে এখান থেকে এখানে আমাদের যে ইয়াটা আছে পোলেন গ্রেইন, দেখো এটা কি পরাগরেণু বা পোলেন গ্রেইন। এই পোলেন গ্রেইন বা পরাগরেণু এখান থেকে গিয়ে কোথায় পড়বে? এখান থেকে গিয়ে তোমার হচ্ছে এই যে আমাদের স্টিগমা বা গর্ভমুণ্ডে গিয়ে পড়বে। কোথায় গিয়ে পড়বে? স্টিগমা বা গর্ভমুণ্ড। তাহলে গর্ভমুণ্ডে পড়লো। এই গর্ভমুণ্ডে পড়লে এই যে ঘটনাটা, এটাকে আমরা কি বলি? পলিনেশন বা পরাগায়ন। কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো যে এই পলিনেশন আমাদের মেইনলি দুই ধরনের আছে। কি কি বলতো? সেলফ পলিনেশন বা স্বপরাগায়ন, স্বপরাগায়ন। আর কি? আর হচ্ছে আমাদের ক্রস পলিনেশন, বা পরপরাগায়ন, ঠিক আছে? তাহলে একটা সেলফ পলিনেশন বা স্বপরাগায়ন, আর এটা কি ক্রস পলিনেশন বা পরপরাগায়ন। আচ্ছা, সেলফ পলিনেশন কি ছিল মনে আছে? যতক্ষণ পলিনেশনটা একটা গাছের মধ্যে লিমিটেড থাকবে। একটা গাছের মধ্যে মানে কি হইতে পারে যে আমাদের পলিনেশনটা একই ফুলে হইছে। কোথায় হইছে? একই ফুলের মধ্যে। ধরো এটা ধরো যে একটা ফুল, ঠিক আছে? এটা ধরো যে একটা ফুল, এই ফুলের এখান থেকে বের হয়ে এটার মধ্যে পড়লো। তাহলে এটা হচ্ছে একই ফুলে হইতে পারে, বা সেম ফ্লাওয়ারে আমাদের পলিনেশনটা হইতে পারে। ওকে, সেম ফ্লাওয়ারের মধ্যে পাশাপাশি আমাদের আর কি হইতে পারে? একই প্ল্যান্টের বা একই প্ল্যান্টের দুইটা ফুল, একই প্ল্যান্টের বা একই তোমার কি গাছের দুইটা ফুলের মধ্যে পলিনেশনটা হইতে পারে। আচ্ছা, আমি এখানে ফুলটা লিখতে পারতেছি না, এই যে আমি এখানে লিখে দিচ্ছি দুইটা ফুল। কথা বুঝতে পারছো? তাহলে আমাদের দুইটা কেস, একই ফুলে অথবা একই গাছের দুইটা ফুলে পলিনেশন হইতে পারে। এটাকে আমরা কি বলি? সেলফ পলিনেশন বা স্বপরাগায়ন। আর ক্রস পলিনেশনটা কি? ক্রস পলিনেশন হচ্ছে কি ভাইয়া? ক্রস পলিনেশন হচ্ছে মানে দুইটা ডিফারেন্ট গাছ, ডিফারেন্ট প্ল্যান্ট বা দুইটা ডিফারেন্ট গাছ। গাছ কয়টা? দুইটা, ঠিক আছে? আলাদা গাছ, ভিন্ন গাছ, ঠিক আছে? এক গাছ থেকে আরেক গাছ হচ্ছে আমাদের কি হবে? পলিনেশনটা হবে, পরাগায়নটা হবে। কথা বুঝতে পারছো? তাহলে আমাদের সেলফ পলিনেশন বা সেলফের মধ্যে আমাদের এক্সাম্পল কি কি আছে? সেলফ পলিনেশন বা স্বপরাগায়ন। সেলফ পলিনেশন বা স্বপরাগায়নের এক্সাম্পল কি কি আছে, মানে কোন কোন গাছ হচ্ছে আমাদের সেলফ পলিনেশন বা স্বপরাগায়ন হয়? কেউ কি বলতে পারবা? কারো মনে আছে? দেখি শুনি তো। কে বলতে পারবা যে সেলফ পলিনেশন বা স্বপরাগায়ন কার কার মধ্যে হয়? সরিষাতে হয়, সরিষা ফুল, সরিষা বা মাস্টার্ড, যে আমাদের গাছ আছে, মাস্টার্ড প্ল্যান্ট, সরিষা গাছ। আর হচ্ছে আমাদের কিসে হবে? ধুতুরা। সরিষা গাছ আর কোথায় হবে? ধুতুরা বা দাতুরা। কথা বুঝতে পারছো? ধুতুরা বা দাতুরা। তাহলে আমাদের সরিষাতে হবে আর কি ধুতুরা বা ধাতুরাতে হবে। কথা বুঝতে পারছো? সেলফ পলিনেশন তাদের মধ্যে হবে। আর আমাদের ক্রস পলিনেশনটা কার মধ্যে হয়? ক্রস পলিনেশন মধ্যে হচ্ছে পেঁপেতে হয়, পাপায়া, ঠিক আছে? পেঁপেতে আমাদের ক্রস পলিনেশন হয়। এই যে ভাইয়া, এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো দিয়ে এমসিকিউ আসে, সিকিউ আসে, সিকিউর ক খ তে আসে, বুঝতে পারছো? তাহলে আমাদের পেঁপেতে হয়। আর কিসে হয়? আর আমাদের যে শিমুল তুলা গাছ আছে, শিমুল তুলা, ঠিক আছে? শিমুল তুলা যে গাছটা আছে, ওই শিমুল তুলার গাছের মধ্যে আমাদের কি হবে? ক্রস পলিনেশন হয়, ঠিক আছে? শিমুল তুলা বা হচ্ছে কটন ট্রি। কথা বুঝতে পারছো? তাহলে এই জিনিসগুলো আমাদের জানা লাগবে। তাহলে আসো, এরপর হচ্ছে তোমাদের সেলফ পলিনেশনের বা স্বপরাগায়নের মধ্যে অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ মনে আছে তো? পড়াইছি অ্যাডভান্টেজ আর হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ, উপকারিতা আর হচ্ছে অপকারিতা। আর ক্রস পলিনেশন, এই ক্রস পলিনেশনের মধ্যে আমাদের
এগুলোর মধ্যে যে এক্সাম্পল আর অ্যাডভান্টেজ আর হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ আছে, ওগুলো হচ্ছে তোমরা পড়বা, ঠিক আছে? এগুলো তো আমরা পড়াইছি, তো তোমরা হচ্ছে এগুলো সুন্দরভাবে বাসায় পড়ে নিবা। আমি আজকে একটু কোশ্চেনটা সলভ করে দিই তোমাদের, ঠিক আছে? তাহলে আসো আমরা একটু দেখি যে আমাদের কোশ্চেন কি কি আছে। আচ্ছা, সবাই একটু ইংলিশ ভার্সন যারা আছো তোমরা একটু ইংলিশ ভার্সনের কোশ্চেনটা খোলো। যারা বাংলা ভার্সন আছো তারা বাংলা ভার্সনটাকে, তারা হচ্ছে বাংলা ভার্সনের কোশ্চেনটা খোলো। আচ্ছা, তাহলে নাম্বার 1 কোশ্চেন দেখো তো, ফুলের পাপড়ি কিভাবে পরাগায়নে সাহায্য করে? ঠিক আছে, ইংলিশের সবার কোশ্চেনটা দেখো, সবাই একটু প্রথমে দেখো। দেখছো সবাই? সবাই দেখলে আমাকে একটু ইয়া করে জানাও, কমেন্ট করে জানাও, বা আমাকে একটু হচ্ছে তোমার কেউ হচ্ছে আনমিউট হয়ে বলো যে ভাইয়া তোমরা দেখতেছো কিনা। সবাই কি দেখছো কোশ্চেন গুলা? আচ্ছা, সো প্রথম যে আমাদের কোশ্চেনটা, ফুলের পাপড়ি কিভাবে পরাগায়নে সাহায্য করে, সবাই কি বুঝতে পারছিস এই কোশ্চেনটা কি? এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে ভাই বলো তো? আমরা একটু ডিসকাস করি আগে। আচ্ছা, দেখি আমাকে এখন সামিহা, সামিয়া আছিস? জি ভাইয়া বলেন। আচ্ছা সামিয়া ভাইয়া, এই যে আমরা যে কোশ্চেনটা, ফুলের পাপড়ি, আমাদের ফুলের যে পেটালস গুলো আছে এগুলা কিভাবে পলিনেশনে হেল্প করে, কেউ বলতে পারবি কিভাবে? পরাগায়নের যে কোনো ইনসেক্ট বা হচ্ছে কীট পতঙ্গকে আকৃষ্ট করার জন্য এসব হচ্ছে ব্যবহৃত হয়। এক্স্যাক্টলি ভাই, আমাদের পাপড়ি গুলো কি থাকে? কালারফুল থাকে। তোমরা তো এগুলো সব পারো, ঠিক আছে? আমি জাস্ট একটু ধরাই দিচ্ছি যে ফুলের পাপড়ি গুলার মধ্যে আমাদের কি হয়, পাপড়িগুলো হচ্ছে তোমার অনেক কালারফুল থাকে। তাহলে কালারফুল থাকার কারণে আমাদের যে বিভিন্ন বা মৌমাছি বা বিভিন্ন ইনসেক্টস বা পতঙ্গ থাকে ওগুলাকে অ্যাট্রাক্ট করবে। আর ওগুলাকে অ্যাট্রাক্ট করলে আমাদের কি হবে? পরাগায়নটা হবে। বুঝতে পারছো? পরাগায়নটাকে বা পলিনেশনে হেল্প করবে, এটা তো সবাই সবাই বুঝছো। এবার 2 নাম্বার, কোন ধরনের পরাগায়নে নতুন বৈচিত্র্য সৃষ্টি হয়, বা আমাদের কোন ধরনের পলিনেশনে, কোন পলিনেশনটাতে, সেলফ পলিনেশন নাকি ক্রস পলিনেশন, এই দুইটা পলিনেশনের মধ্যে কোনটাতে বৈচিত্র্য সৃষ্টি হয় বা ভ্যারিয়েশন তৈরি হয়? সবাই জানি আমরা, তাই না? কোনটা ভাইয়া? পরপরাগায়ন বা ক্রস পলিনেশন, এটার মধ্যে সবচেয়ে বেশি বৈচিত্র্যতা সৃষ্টি হয়। কেন? কারণ এখানে দুইটা ডিফারেন্ট গাছের মধ্যে কি হয়? ক্রস হয়। দুইটা ডিফারেন্ট গাছের মধ্যে কি হয় আমাদের? তোমার হচ্ছে পলিনেশনটা হয়। তাহলে দুইটা ডিফারেন্ট গাছের হচ্ছে আমাদের কি ক্যারেক্টারটা মিক্স হচ্ছে, ক্যারেক্টারটা একসাথে হচ্ছে না দুইটা ডিফারেন্ট গাছের। তাহলে যে দুইটা ডিফারেন্ট গাছের ক্যারেক্টারটা যখন একসাথে মিক্স হবে, তখন কি আমাদের নতুন বৈচিত্র্য আসবে, নতুন ভ্যারিয়েশন আসবে, ডাইভার্সিটি আসবে। বুঝতে পারছো? আচ্ছা, এবার আসো, ধানের ফুলকে বায়ু পরাগী ফুল কেন বলা হয়? ধানের ফুলটাকে আমরা কেন, এটাকে আমরা কি বলতে পারি? বায়ু পরাগীর ইংলিশটা কি, একদম পিওর ইংলিশটা হচ্ছে, দাঁড়া আমি একটু দেখে নিই। Wind pollinated. উইন্ড পলিনেটেড, দাঁড়া আমি তাও শিওর হয়ে দেখে নিই। এটা কি তুই যেটা কইছিস এটা তো ইংলিশ ওয়ার্ড, হ্যাঁ, তবে বায়োলজি অ্যানিমোফাইলাস। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে উইন্ড পলিনেটেড ফ্লাওয়ার, ঠিক আছে? তাহলে কেন বলা হয় ভাইয়া? এটা তো আমরা সবাই বুঝতেছি, নামটা দেখে বুঝতেছি যে ধানের ফুলগুলার, ধানগুলার যেই তার যেই পলিনেশন বা পরাগায়নটা, এই পলিনেশন বা পরাগায়নটা হয় কি? আচ্ছা, আগে আগে আমাকে একটা কথা বল, রাইসের মধ্যে কোন পলিনেশন হয়? এর কোনো আইডিয়া আছে? রাইস কি সেলফ পলিনেশন নাকি ক্রস পলিনেশন, স্বপরাগায়ন নাকি পরপরাগায়ন? দেখি হিয়া বলতো। ভাই সব পরাগায়ন। স্বপরাগায়ন, ধান হচ্ছে স্বপরাগায়ন বা সেলফ পলিনেশন। ঠিক আছে, তাহলে ভাইয়া হিয়া আমাকে এই কোশ্চেনটা একটু সাজায় বলতো, ধানের ফুলকে কেন বায়ু পরাগী ফুল বলা হবে, বা রাইস প্ল্যান্টের যে ফুল ফ্লাওয়ারকে কেন উইন্ড পলিনেটেড ফ্লাওয়ার বলা হবে? বলতে পারবি? ধানের হচ্ছে যে ফুলগুলো থাকে ও সব হচ্ছে বাতাসে হচ্ছে মাধ্যমে হচ্ছে হয়
পরাগায়নে হচ্ছে সাহায্য করে এই কারণে। ভাইয়া আমি তোকে বললাম, দেখ তোর যে কথাটা বলছিস সেটা কিন্তু ভুল হয় নাই, ঠিক আছে, ভুল হয় না, আমি বলবো না ভুল, কিন্তু তোর কথাটা সাজানো হয়নি, ভালো হয়নি, শুনতে ভালো লাগতেছে না, ঠিক আছে। এখন তুই একটু মানে জিনিসটাকে ধর, যে তুই একটা কোয়েশ্চেন লিখবি, এই কোয়েশ্চেনটাই লিখবি, পরীক্ষার হলে লিখবি 2 নম্বরের জন্য, তুই কিভাবে লিখবি? সবাই একটু শোন, সবাই একটু শোন, সবাই নিজের মতো করে সাজা, একটু চিন্তা কর, মুখস্থ করতে যাস না, ঠিক আছে। এগুলো একটু দেখ, আমি কোয়েশ্চেন গুলো একসাথে করে রাখার একটাই কারণ যে তুমি যাতে জিনিসটা বুঝতে পারো, ধরতে পারো, পরীক্ষার হলে কিভাবে লাগবে ওই জিনিসটা ভাবতে পারো। বল হিয়া, বল পরীক্ষার হলে তুই জিনিসটাকে কিভাবে লিখবি, সাজাবি কিভাবে 2 নম্বরের জন্য? প্রথমত হচ্ছে বায়ুপরাগী হচ্ছে ফুল কাদের বলা হয় সেসব হচ্ছে বর্ণনা দেওয়া উচিত। যেমন হচ্ছে বায়ুপরাগী ফুল হচ্ছে হালকা মধুগ্রন্থিহীন হবে, এদের ফুলে হচ্ছে সুগন্ধের তেমন দরকার নেই। আহ এইসব হচ্ছে বর্ণনা করার পর হচ্ছে বলা যেতে পারে যে হচ্ছে যেহেতু ও বাতাসের মাধ্যমে পরাগরেণু গুলো হচ্ছে সংগ্রহ করে, যার কারণে হচ্ছে ধানকে হচ্ছে বায়ুপরাগী ফুল। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা তাহলে আমি বলি ওর কথাটা, ঠিক আছে মোটামুটি। আহ শোনো, যে প্রথমে আমরা কি করব, যে উইন্ড পলিনেটেড ফ্লাওয়ার, হ্যাঁ, বা তোমার ধরো যে বায়ু পরাগী ফুল, এটার হচ্ছে আমরা একটু জিনিসটা একটু লেখার চেষ্টা করি। দেখো, আচ্ছা, ধরো যে তুমি কি লিখবা, যে উইন্ড পলিনেটেড ফ্লাওয়ার, প্রথমে উইন্ড পলিনেটেড ফ্লাওয়ার বা বায়ু পরাগী ফুল, বায়ু পরাগী ফুল, বুঝতে পারছো? এভাবে দিয়ে প্রথম হচ্ছে বলবা যে যে ফুলের মধ্যে পলিনেশনের মানে পলিনেশনের জন্য বায়ু দরকার বা উইন্ড দরকার, তখন ওই ওই ফুলটাকে আমরা কি বলি, উইন্ড পলিনেটেড ফুল বা বায়ু পরাগী ফুল। তারপর হচ্ছে তুমি বলো যে ধান বা রাইস হচ্ছে একটা, রাইস হচ্ছে কি একটা বায়ু পরাগী ফুল, বা ধান হচ্ছে একটা আমাদের উইন্ড পলিনেটেড ফ্লাওয়ার। লেখলা, তাহলে প্রথমে লেখা লেখা শেষ। এবার এই লেখার পরে তারপর তুমি হচ্ছে সেকেন্ড প্যারাতে আসো। সেকেন্ড প্যারাতে এসে এবার তুমি হচ্ছে বায়ু পরাগী বা উইন্ড পলিনেটেড ফুলের যে ক্যারেক্টার গুলো আছে, যেমন সে বললো যে আমাদের যে মধু গ্রন্থি, বা আমাদের যে একটা ফুলের মধ্যে হানি স্টোর করে রাখার জন্য যে গ্ল্যান্ড গুলা থাকে, বুঝতে পারছিস, ওই গ্ল্যান্ড গুলা থাকবে। তারপর হচ্ছে তোমার ঘ্রাণ থাকবে না কোনো, এই ফুলগুলার কোনো স্মেল থাকে না বেশি, ঘ্রাণ থাকে না, বুঝতে পারছো? তাহলে এই যে ফুলগুলা, এগুলো হচ্ছে উইন্ড পলিনেটেড ফুল বা বায়ুপরাগী ফুল। তারপর তুমি বললা যে ধানের মধ্যে আমাদের সেলফ পলিনেশন বা স্বপরাগায়ন হয়। ওই সেলফ পলিনেশন বা স্বপরাগায়ন হতে, সেলফ পলিনেশনের বা তুমি একটু কাহিনী বলবা, যে সেলফ পলিনেশন মানে কি, যে পলিনেশন বা পরাগায়ন একই ফুলের মধ্যে হয় বা একই গাছের দুইটা ফুলের মধ্যে হয়। তারপর তুমি সেলফ পলিনেশন নিয়ে তারপর তুমি এটাকে ফিনিশিং দিলা, বুঝতে পারছো সবাই? ঠিক আছে, আমি একটু ফাস্ট বলতেছি ভাইয়া, কারণ আমাদের অনেকগুলো জিনিস কভার করতে হবে তো। আচ্ছা তাহলে আসলে শিমুল ফুলকে কেন, কোন ধরনের পরাগায়ন ঘটে, শিমুল বা কটন ট্রি, একটু আগে তো দেখাইলাম, তাই না? তাহলে শিমুল ফুল বা কটন ট্রিতে কোন ধরনের পরাগায়ন হয়? দেখো তো, আমাদের কোন ধরনের পরাগায়ন, ক্রস পলিনেশন বা পরপরাগায়ন, বুঝতে পারছো? তাহলে এবারে এটা নিয়ে ব্যাখ্যা করবা। তারপর হচ্ছে পরাপরাগায়ন পরজীব বৈশিষ্ট্যটাকে দুর্বল করে কেন, বা আমাদের ক্রস পলিনেশন একটা স্পেসিসের একটা স্পেসিসের পিউরিটিকে কেন কমায় দেয়, রিডিউস করে দেয়, কথা বুঝতে পারছো? একটা পিউরিটিকে কেন কমায় দেয় একটা প্রজাতির, কে বলতে পারবা দেখি? লাস্ট কোয়েশ্চেনটা হচ্ছে আমাকে ইয়া বল। সামিন, সামিন, ভাইয়া মাইক প্রবলেম। আচ্ছা, ঠিক আছে। আমাকে ইয়ে বলতো দেখি, আহ তাসিন বল, জি ভাইয়া, কি বলবো? লাস্ট কোশ্চেনটা তুমি কিভাবে লিখবা, বা এই জিনিসটা কেন হয়, বা তুমি পরপরাগায়ন পরাজয় বিশুদ্ধকে দুর্বল করে কেন?
বা ক্রস পলিনেশন কিভাবে তোমার হচ্ছে পিউরিটিকে উইক করে দেয়? প্রথমে পরপরাগায়ন কাকে বলে এটার সংজ্ঞা দিব, তারপরে যে অসুবিধা আছে এটার, যেমন এই পরপরাগায়নে পরাগরেণুর অপচয় কম হয়, আর মানে পরাগায়ন অনিশ্চিত হয়, এতে বাহকের মানে আবশ্যক বাহকের মাধ্যম, আবার এতে অভিযোজন ক্ষমতা, আবার বিলুপ্তির সম্ভাবনা কমে যায় এতে উদ্ভিদ, এই সকল কারণে মানে প্রজাতির বিশুদ্ধতাকে দুর্বল করে। আচ্ছা ঠিক আছে, কোশ্চেনটা সবাই ধরতে পারছিস? কারো কি প্রবলেম আছে? নাই? আচ্ছা ঠিক আছে ভাই, আমি হচ্ছে তোমাদেরকে মেইনলি আজকে পড়াতে আসিনি, আমি জাস্ট জিনিসটাকে ধরাই দিতে আসছি, ঠিক আছে? আচ্ছা, তারপর আসো যে আমরা, আচ্ছা এরপর আসো 2 নম্বর টপিক। 2 নম্বর টপিকটা কি? ফার্টিলাইজেশন বা নিষেক। আচ্ছা 2 নম্বর হচ্ছে ফার্টিলাইজেশন বা নিষেক, ঠিক আছে? আচ্ছা ফার্টিলাইজেশন বা নিষেক হচ্ছে, এটার মধ্যে কি কি আসে তোমাদের? দেখো কোশ্চেন গুলো একটু সবাই একটু খেয়াল করো। ফার্টিলাইজেশন কি, এক্সটার্নাল ফার্টিলাইজেশন বা বহির্নিষেক কি, তারপর হচ্ছে এক্সটার্নাল আর ইন্টারনাল মধ্যে পার্থক্য, ঠিক আছে? কিভাবে শস্য কলার উৎপত্তি ঘটে বা এন্ডোস্পার্মে কিভাবে হচ্ছে অরিজিন হয়, তারপর হচ্ছে হাঙ্গরে কোন নিষেক হয় শার্কের মধ্যে, তারপর হচ্ছে দ্বি নিষেকের ফলে ভ্রূণ কোষের কিভাবে ভ্রূণ মানে তোমার হচ্ছে মানে দ্বি নিষেক বা তোমার হচ্ছে কি বলে এটাকে ডাবল ফার্টিলাইজেশন, ডাবল ফার্টিলাইজেশনের মাধ্যমে কিভাবে তোমার হচ্ছে একটা নতুন ভ্রূণ আসবে, এই জিনিসটা, ঠিক আছে? সো নিষেক টপিকটা খুব ভালোভাবে পড়তে হবে। আচ্ছা আহ তোমার নিষেকের পরে ফার্টিলাইজেশনের পরে দেখো তোমাদের এই কোয়েশ্চেনটার মধ্যে আহ, একটু ঝামেলা হতে পারে তোমার ওই যে ডাবল ফার্টিলাইজেশনের মধ্যে, ঠিক আছে? ডাবল ফার্টিলাইজেশন এই জিনিসটার মধ্যে একটু তোমাদের ঝামেলা হতে পারে। তোমাদের কি মনে আছে ডাবল ফার্টিলাইজেশন বা দ্বি নিষেকটা কি? দেখি আমাকে ইয়া বলতো, মুশফিরাত বল, ডাবল ফার্টিলাইজেশন বা দ্বি নিষেক কি? জিনিসের হচ্ছে তার বলতেছি একটা প্রথমে হচ্ছে কি মানে জাইগোট যে ক্রিয়েট হয় স্পার্ম আর ওভাম মানে টু এন যে সেলটা, সেটা একটা ফার্স্ট ফার্টিলাইজেশন হয়, আর পরে হচ্ছে কি আরেকটা মানে ফার্টিলাইজেশন হয় ওই একই সাথে হচ্ছে ওভামটার মধ্যে ফ্লাওয়ারের, ওটাই হচ্ছে ডাবল ফার্টিলাইজেশন। আচ্ছা মানে আমি জিনিসটাকে বলি, ওই যে তোমাদের একটা গাছের মধ্যে ফুলের মধ্যে 2টা শুক্রাণু তৈরি হয়, তো মনে আছে 2টা স্পার্ম তৈরি হয়। তা 2টা স্পার্মের মধ্যে একটা যায় হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াসে, আর আরেকটা যায় হচ্ছে তোমার ওভাম বা ডিম্বাণুতে। তাহলে এই যে এই 2টা জিনিস যখন একই সাথে ফার্টিলাইজেশন করে, এই কারণে এটাকে কি বলি আমরা? ডাবল ফার্টিলাইজেশন বা দ্বিনিষেক, বুঝতে পারছো? তাহলে ডাবল ফার্টিলাইজেশন এখান থেকে আমাদের কি কি আসে এগুলো একটু ভালো করে পড়বা। এই কোশ্চেন গুলো বুঝতে পারছো? এই কোশ্চেন গুলো সবাই সুন্দরভাবে পড়বা। যার যে কোশ্চেনের প্রবলেম আমাকে অবশ্যই ক্লাসে দেখাবা, ঠিক আছে? আর আমি হচ্ছে ইয়াতে তোমার, ভাইয়া, হ্যাঁ বল। ভাই এই যে আপনি যে বললেন স্পার্ম ক্রিয়েট হবে ফ্লাওয়ার, এখান পরীক্ষায় কি স্পার্ম লিখবো নাকি মেল গ্যামেট? মেল গেমেট লিখিস, দিস ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট, বুঝতে পারছিস? মেল গেমিট লিখলে সবচেয়ে ভালো, যেহেতু ঠিক তোদের আছে। বইয়ে পুং গেমিট বা মেল গেমিট বলছে। ওকে, তাহলে এই কোশ্চেন গুলো তোমরা একটু ভালোভাবে পড়বা, আর কারো কোনো প্রবলেম হলে দেখাবা। 3 নম্বর টপিক আসো, প্লাসেন্টা বা অমরা। কোশ্চেন গুলো কি? অমরা বা প্লাসেন্টা কি? আমরা কি জানি? একটা মায়ের বডিতে, মায়ের পেটের মধ্যে কি ছিল? একটা অর্গান ছিল, একটা অঙ্গ ছিল, যে অঙ্গটা কি টেম্পোরারি বা অস্থায়ী একটা অঙ্গ। হ্যাঁ, এই অর্গানটা কি করে? মায়ের বডি এবং সন্তানের বডির মধ্যে একটা কানেকশন তৈরি করে। এই যে ইয়াটাকে অর্গানটা, এই অর্গানটাকে আমরা কি বলছি? প্লাসেন্টা বা অমরা। এখন এখান থেকে আমাদের আরেকটা কোয়েশ্চেন আসে যে ভ্রূণে কোন অঙ্গটি বৃক্কের মতো কাজ করে, বা এমব্রায়ো বডিতে কোন অঙ্গটি, কোন অর্গানটা তোমার হচ্ছে বৃক্কে বা কিডনির মতো কাজ করে? কোনটা ভাইয়া? প্লাসেন্টা। মনে আছে? কারণ কি কই, প্লাসেন্টা আমাদের, প্লাসেন্টার মাধ্যমে বাচ্চার বডিতে যে ওয়েস্ট ম্যাটেরিয়াল গুলো তৈরি হয় বা তোমার হচ্ছে বর্জ্য পদার্থ গুলো তৈরি হয়, ওগুলো মায়ের বডিতে প্লাসেন্টা দিয়ে চলে যায়, তাই না? তাহলে মায়ের বডিতে গিয়ে কি হয়? মায়ের বডি থেকে মায়ের ইউরিনের মাধ্যমে, মায়ের মূত্রের মাধ্যমে, মায়ের ইউরিনের মাধ্যমে আমাদের কি হবে? বাচ্চার যত ওয়েস্ট আছে ওই ওয়েস্ট গুলো বের হয়ে যাবে। তারপর 3 নম্বর হচ্ছে অমরার কাজ কি, বা তোমার হচ্ছে প্লাসেন্টার ফাংশনটা কি? প্লাসেন্টার কি কি ফাংশন আছে, ঠিক আছে? অমরা বা প্লাসেন্টার কি কি ফাংশন? 4টা ফাংশন, মনে আছে? পড়াইছিলাম। একটা কি? একটা হচ্ছে মায়ের বডি থেকে, মায়ের বডি থেকে, মায়ের বডি থেকে আমাদের কি হয়?
বাচ্চার বডিতে নিউট্রিশন বা পুষ্টি যায়। তারপরে কি বাচ্চার বডি থেকে ওয়েস্ট ম্যাটেরিয়ালস বা বর্জ্য পদার্থ মায়ের বডিতে যায়। তারপর কি, তারপর হচ্ছে তোমার মায়ের বডি থেকে কি বলে এটাকে, অ্যান্টিবডি, মায়ের বডি থেকে অ্যান্টিবডি বাচ্চার বডিতে যায়। মনে আছে, মায়ের বডি থেকে অ্যান্টিবডি বাচ্চার বডিতে যায়, ঠিক আছে। তারপর হচ্ছে হরমোন তৈরি, হরমোন সিক্রেট করে প্লাসেন্টা। কোন হরমোন বলো তো, কে বলতে পারবা? প্লাসেন্টা কোন হরমোন সিক্রেট করে? মনে আছে তোদের? না। হ্যাঁ হ্যাঁ ভাইয়া গোনাডোট্রফিন। হ্যাঁ হ্যাঁ, হচ্ছে তো হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন। হ্যাঁ, কি এরকম কিছু একটা। হিউম্যান ওই যে এইচসিজি, মনে আছে? এইচসিজি লিখে দিছিলাম, জি হিউম্যান ভাইয়া, জি কোরিওনিক মনে পড়ছে। গোনাডোট্রপিন। তাহলে আমাদের এই প্লাসেন্টা থেকে একটা হরমোন বের হয়, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন। এই গোনাডোট্রপিন হরমোনের কি কাজ, কে বলতে পারবা? গোনাডো 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 ভাইয়া জননাঙ্গ তৈরি করা। জননাঙ্গ তৈরি করে, এক্স্যাক্টলি। জননাঙ্গ বলতে টেস্টিস, ছেলেদের ক্ষেত্রে টেস্টিস বা শুক্রাশয়, আর মেয়েদের ক্ষেত্রে কি তার যে ওভারি বা ডিম্বাশয় আছে ওগুলা, ঠিক আছে। পাশাপাশি আমাদের একটা প্লাসেন্টা কি করে, তোমার হচ্ছে হরমোনটার মাধ্যমে একটা মায়ের যেই তোমার কি বলা যায় যে প্রেগনেন্সির যে পিরিয়ডটা, প্রসবের যে সময়টা, ওই সময়টাতে কি রাখে, যাতে আমাদের কি হয় না, কোনো প্রকার কন্ট্রাকশন না হয়, অমরাটা যাতে কন্ট্রাকশন না করে, বা তোমার অ্যাবডোমেন বা তার মায়ের যে পেটটা সেটা যাতে কন্ট্রাক্টেড না হয়, তার জরায়ুটা যাতে কন্ট্রাক্টেড না হয়, সংকুচিত না হয়, এই জিনিসটা খেয়াল রাখে অমরা। কিভাবে? একটা হরমোনের মাধ্যমে। হরমোনটার নাম হচ্ছে প্রজেস্টেরন। নাম কি ভাইয়া? প্রজেস্টেরন। তাহলে অমরা থেকে বা প্লাসেন্টা থেকে আমাদের কি প্রজেস্টেরন হরমোন বের হয়, আর হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিক হরমোন বের হয়। বুঝতে পারছো? আর প্রজেস্টেরন হরমোনের মাধ্যমে ওইভাবে সে কাজ করে। তাহলে ফুসফুসের সাথে কেন তুলনা করে এটা তো বুঝছিস নাকি? ওই যে কার্বন ডাইঅক্সাইড নিয়ে যায় মায়ের বডিতে, বাচ্চার বডিতে অক্সিজেন দিয়ে আসে প্লাসেন্টা, মনে আছে? প্লাসেন্টা কি করে, বাচ্চার বডি, মায়ের বডি থেকে যখন বাচ্চার বডিতে আসে রক্তটা, তখন কি অক্সিজেন নিয়ে আসে। আর বাচ্চার বডি থেকে যে রক্তগুলো যায় সেই রক্তের সাথে কি যায়, কার্বন ডাইঅক্সাইড যায়, ঠিক আছে। এই কারণে এটাকে লাংসের সাথে বা ফুসফুসের সাথে কম্পেয়ার করছে। আচ্ছা, এরপরে আসো আমরা লাস্ট টপিক, 4 নম্বর টপিক। আচ্ছা, এই যে লাস্ট যে টপিকটা পুষ্পমঞ্জরি, বুঝতে পারছো? এটা আমি অফলাইনে নেক্সট ক্লাসে পড়াবো, আগামী ক্লাসে পড়াবো, কারণ এটা অফলাইনে পড়াইতে হবে। আমরা এর আগে একটু এই টপিকটা পড়ে আসি, এইডস, ঠিক আছে। আচ্ছা, এইডস থেকে কি কি কোশ্চেন আছে একটু দেখে নাও। এইডস কে কেন ঘাতক ভাইরাস, ঘাতক ভাইরাসের ইংলিশ কি? ডেডলি। ডেডলি ভাইরাস, এক্স্যাক্টলি, ডেডলি ভাইরাস বলা হয়। কেন বলা হয়, কে বলতে পারবি? এইচআইভি কে কেন ডেডলি ভাইরাস বলা হয়? হ্যাঁ, ইমিউন সিস্টেম নষ্ট করে। আচ্ছা, ডেডলি ভাইরাস বা ঘাতক ভাইরাস বলার সবচেয়ে কারণ হচ্ছে যে একবার যদি তোমার বডিতে এইচআইভি ঢুকে, তোমার বডিতে যে রোগটা হবে সেটা হচ্ছে এইডস। আর এই এইডস হইলে আমাদের কি হবে, আমাদের বডির ইমিউন সিস্টেম ইয়া হয়ে যাবে, কমে যাবে, ইমিউন সিস্টেম উইক হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। ফলে কি হয়, ফলে হচ্ছে তোমার বডি কন্টিনিউয়াসলি অনেক বেশি রোগ দিয়ে আক্রান্ত হবে। অনেক বেশি রোগ দিয়ে আক্রান্ত হলে ধীরে ধীরে তোমার কাছে মানে ডেথের দিকে বা তোমার মারা যাওয়ার দিকে তোমার অবস্থা চলে যাবে। কথা বুঝতে পারছো? এইচআইভি হলে তোমার মারা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে। মানে এটা হচ্ছে মানুষকে মেরে ফেলে, মেরে ফেলার সম্ভাবনাটা বেশি থাকে। দ্যাটস এটাকে ঘাতক ভাইরাস বা ডেডলি ভাইরাস বলছে, ঠিক আছে। আবার 2 নম্বর কোশ্চেনে দেখো, অনেকটা সেম কাইন্ড অফ কোশ্চেন দেখছো। এইডস এ কেন মৃত্যু অনিবার্য, বা কেন আমাদের মানে এইডস এ কেন আমাদের ডেথ হচ্ছে কি একদম এটাকে ইনএভিটেবল মনে হয় বলা হয়, ইনএভিটেবল। কথা বুঝতে পারছো? আচ্ছা, কেন? ওই যে সেম জিনিস, মারা যাবেই, মারা যাবেই। বুঝতে পারছো কেন মারা যাবে? ইমিউন সিস্টেমটাকে কমায় দেয়। তারপর আসো 3 নম্বর, এইডস এ আক্রান্ত রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায় কেন? কে বলতে পারবে কেন নষ্ট হয়ে যায়? কারণ ইমিউন সিস্টেম কেন নষ্ট হয়ে যায়, এটার কারণটা হচ্ছে এইডস এ আক্রান্ত একটা রোগীর বডিতে যখন এইচআইভি ঢুকে, তখন তার ডব্লিউবিসি গুলোকে নষ্ট করে দেয়, ডব্লিউবিসি গুলোকে কমায় ফেলে। কোন ডব্লিউবিসি? লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট। কোনটা ভাইয়া? টি লিম্ফোসাইট। এইডস এ আক্রান্ত রোগীর টি লিম্ফোসাইট সবচেয়ে বেশি কমে যায়, আর টি লিম্ফোসাইট কমে গেলে ওই রোগীর
রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ফলে তার কি হয়, ইমিউন সিস্টেম একদম নষ্ট হয়ে যায়। বুঝতে পারছো? জিনিসটা এভাবে সাজাবা, ঠিক আছে? আচ্ছা, আমাদের ক্লাসের টাইম একটু পরে শেষ হয়ে যাবে। সো সবাই হচ্ছে, আমার আজকে ক্লাসটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে কোশ্চেন গুলো ধরায় দেওয়া। এই কোশ্চেন গুলো তুমি যদি পারো তাহলে সব পারবা। আর এই যে লাস্ট যে টপিকটা পুষ্পমঞ্জরি বা ইনফ্লোরেসেন্স, এটা আমি নেক্সট ক্লাসে পড়াবো, ঠিক আছে? আমি আগামী ক্লাসে এটা দিয়ে শুরু করব, শুরু করে তারপর হচ্ছে আমরা আমাদের যে রেগুলার পড়া ওখানে যাব। কথা বুঝতে পারছো? তাহলে এই জিনিসগুলো সবাই একটু পড়বা। আমি হচ্ছে নেক্সট ক্লাসে এগুলো তোমাদেরকে হাতের মধ্যে শীট আকারে দিয়ে দিব, তোমরা যাতে এগুলো বাসায় দেখতে পারো। কথা বুঝতে পারছো? তাহলে ভাই আজকে আমাদের এই পর্যন্তই। হ্যাঁ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাল্লাহ আমাদের অফলাইনে দেখা হবে। কারো কোনো কোয়েশ্চেন আছে? একটা কোশ্চেন